5ই আগস্ট ২টা পর্যন্ত থমথমে অবস্থা। খুবই ভয়ে ছিলাম। ২টা বাজে যখন টেলিভিশনে ঘোষণা দিল যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তখন সবাই রাস্তায় নেমে গেছে। আমি তো খুব টেনশনে ছিলাম। আমার ২ ছেলে সকাল 10:30 বাজে বের হয়ে গেছে এই কারফিউর মধ্যে। মানে মনের ভিতরে খুব আতঙ্ক নিয়ে বের হয়ে গেলাম। যখন বলল যে শেখ হাসিনা পালিয়ে গেছে তখন কিছুটা ভয় কেটে গেছে। তো বের হলাম, দেখি যে মানুষের ঢল। আমার শ্বশুরবাড়ির মানুষেরা সবাই, আমার ননদের মেয়ে, তারপরে ননদের ছেলে, ওরা সবাই একসাথে ছিল। ওদের সাথে দেখা হয়েছে। মানে বাংলার যে একটা জনস্রোত বলে ওইরকম স্রোত আমরা দেখতে পেরেছি। এত মানুষ, এত আনন্দ, এত উল্লাস আমি কখনো দেখি নাই। মানুষের ঈদ হলে মানে মুসলমানদের ঈদ আছে, হিন্দুদের পূজা আছে, তখন কিন্তু এক একজনের অনুষ্ঠান এক একজন পালন করে, এক এক রকম অনুষ্ঠান তখন মানুষ করে। কিন্তু এটা যেন মানে সবার আনন্দের ছিল। সবাই যে কত আনন্দিত ছিল, সবাই যে কত খুশি ছিল। মানুষের গণজোয়ার, মানে স্রোত, পানি যেরকম নদীর স্রোত শুরু হয় ঠিক ওই রকম স্রোত। আমার মনে হয় ঢাকা শহরে এমন কোনো মানুষ নাই যারা ঘর থেকে বের হয় নাই। রাস্তায় যেয়ে এত ভাল লাগতেছিল। সারাদিন যে টেনশন করেছি, বাচ্চা শুধু সারাদিন না, 17 তারিখ থেকেই আমি টেনশন করছি। কারণ আমার বড় ছেলেটা 17 তারিখ থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং ছোট ছেলেটা 18 তারিখ থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো খুব টেনশনের মধ্যে দিয়ে থমথমে পরিবেশ। প্রতিদিন বাচ্চাটা যখন বের হয়ে যেত তখন প্রতিদিন মনে হতো এই বুঝি মৃত্যু সংবাদ শুনবো, এই বুঝি মৃত্যু দেখবো। আমার ভিতরে এটাই কাজ করতো। আমি একটু ভীতু টাইপের মানুষ, একটু বেশি টেনশন করি। এই যে 4 রাস্তার মোড়, রাজারবাগের 4 রাস্তার মোড়টা, চারদিক থেকে মানুষ এসে সবাই গণভবনের দিকে হাঁটা শুরু করছে। তো আমি আমার ভাগ্য ভালো, আমার হাঁটতে হয় নাই। আমার হাজব্যান্ডের হুন্ডায় আমি আর আমার হাজব্যান্ড আমরা হুন্ডা দিয়েই মানে মিছিলের সাথে আমরা এইভাবেই গেছি। যাদের হুন্ডা ছিল তারা একটু ভালোই ছিল। মানে যারা যাচ্ছিল মোটামুটি সবার মুখে একই আনন্দ, একই স্রোত, একই উল্লাস যে আমরা কি পেলাম, আল্লাহ এটা আমাদেরকে কি দিল। আমরা তো এটা আশাই করিনি। গত 15 বছর, 15 না 16 বছর, কারণ 3টা সাল ওরা 3টা ভোট ওরা থাকছে আর একটা বছর। 16 বছর এই সরকার আমাদেরকে শোষণ করেছে, আমাদের ভোট দেওয়ার মানে অধিকারকে নষ্ট করেছে। ভোটের সময় আমরা কেউ ভোট দিতেও যাইতাম না। এমনকি আগে ভোটের সময় কিন্তু বাসায় এসে আপনার কাগজটা দিয়ে যেত। এই সরকারের আমলে কিন্তু আমাদেরকে ভোটের কাগজটা পর্যন্ত বাসায় দিয়ে যায় নাই। আমরা যে ভোট দিতে যাব, আমার কেন্দ্র কি, আমি কোথায় যেয়ে ভোটটা দিব সেটাও আমরা জানতাম না। আমরা একভাবে জালিম সরকার আমরা একভাবে মেনেই নিয়েছিলাম। তবে আমাদের এই তরুণ সমাজ, আমাদের বাচ্চারা সেটা মেনে নেয়নি। আমি আলহামদুলিল্লাহ, আমি গর্বিত মা, আমার 2টা সন্তানই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং 2টা সন্তানই ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, 2টা ছেলেই ব্যথা পেয়েছে। ছোটটা ব্যথা পেয়েছে, বড়টার পায়ে গুলি লেগেছে, তিনটা রাবার বুলেট লেগেছে, ইনফেকশন হয়ে আছে, এখনও চিকিৎসাধীন আছে। তারপরও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। কারণ অনেকেই মারা গেছে। তো তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ ওদের মন যে কত বড়। আপনি যদি কোনো এই এই জেনারেশনের বাচ্চার মা হয়ে থাকেন তাহলে শুধু আপনিই জানেন আর আমিই জানি যে এই বাচ্চাদের মানে হৃদয়টা কত বড়, কত সাহসী ওরা। আমি আমার ছেলেকে প্রশ্ন করেছিলাম, বাবা তুমি যে যুদ্ধে যাচ্ছ, তোমার সাথে যদি তোমার গায়ে গুলি লাগে আম্মু কি করবে? আমার ছেলে বলছে, আম্মু এই বিষয়ে আমাকে আর কোনো কথা বলবা না। তো আমি আসলে আর একদিকে খুব মানে ভালো লাগতো যে আমার ছেলেরা অংশগ্রহণ করছে, ভালো লাগতো, খুশি লাগতো। কিন্তু আবার এই ভয়টা মনের মধ্যে কাজ করতো, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো, আমি কিভাবে বাঁচবো, এরকম খুব টেনশন ছিল। যাক, সকল টেনশন বলে শেষ ভালো যার, সব ভালো তার। এই দেখেন মানুষের স্রোত, আমি আমার জীবনে ঢাকা শহর না, আমি কোথাও এত মানুষ একসাথে কোনো দিন দেখি নাই, কখনোই দেখি নাই। এই ভিডিওটা মেক করছি আমি আজকে, কিন্তু এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে 5 তারিখে। তো গত 15ই আগস্টে অনেকেই দেখলাম খুব আফসোস করেছে যে 15ই আগস্টে শোক দিবস পালন করতে দেওয়া হলো না কেন।
বা এগুলো আর কি। এই দেখেন এই বিল্ডিং থেকে সবাই প্লেট আছে না, স্টিলের প্লেট মগ এগুলা বাড়ি দিচ্ছিল যারা নামে নাই। তা এই ফ্লাইওভার, পুরা ফ্লাইওভার মানুষ, পুরা রাস্তা রাস্তা ফ্লাইওভার, কোথাও মানুষ ছাড়া ছিল না। তো আমি যেটা বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস পালন করতে না দেওয়ার পিছনে কিছু কারণ ছিল, এটা আমরা সমর্থন করি না। কিন্তু বাস্তব সত্যি কথা কি জানেন, আমাদের ছেলেরা, এই যুগের ছেলেরা যারা মারা গেছে, যারা যুদ্ধ করেছে, তারা জানে তার পাশের ছেলেটা মারা গেছে, তার পাশের সঙ্গীটা আহত হয়েছে, তারা খুব কাছ থেকে মৃত্যুকে দেখেছে। এভাবে ওরা মানে ক্ষমা করতে এত তাড়াতাড়ি ক্ষমা করতে পারবে না, হয়তো হয়তো রাগ ক্ষোভ এইসব মিলিয়েই ওরা এটা করেছে। 15-16 বছরের ক্ষোভ আপনি কি একদিনে মিটাই ফেলতে পারবেন বলেন? আমি আমার এই বয়সে মাত্র একবার ভোট দিয়েছি, সেটাও প্রথম যখন 18 বছর পূরণ হয়েছিল তখন একটা ভোট দিয়েছিলাম। তারপরে একটা সুযোগ এসেছিল 2009 সালে, তখন আর দিতে পারি নাই, কারণ তখন আমি আমার সেকেন্ড বেবি যেটা ওইটা আমি কনসেপ্ট করছিলাম, আমার পুরা একবারে মানে ডেলিভারি ডেট ছিল ইলেকশনের সময়, তো আমি এই জন্য আর ভোট দিতে যাই নাই। এই জন্য আমি এখন পর্যন্ত এই জীবনে একটা ভোট দিছি। বলেন, ভোট দেওয়াটাও কিন্তু মানুষের একটা অধিকার, সেই অধিকার থেকেও আমাদেরকে বঞ্চিত করেছে। তো মানুষের দ্রব্যমূল্যের দাম, গুম, খুন, তারপরে আপনার সব দিকেই শোষণ। আপনি যেখানে যাবেন রাজনীতি ছাড়া কোনো কিছু নাই আপনার। সামান্য একটু হাসপাতালে যাবেন সেখানেও আপনার রাজনীতি, মানে সব কিছুতে রাজনীতি। এই যে দেখেন একজন আওয়ামী লীগের নেতা, ওকে মানে করেন গাড়ি থেকে নামিয়ে ইচ্ছা মতো পেটাচ্ছে। আমি আসলে কারো মারধর দেখলে পছন্দ করি না, আমার ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। কিন্তু তারপরও মানুষ বা বাচ্চারা তো আসলে জেদ, ওদের ভিতরে তো অনেক জেদ কাজ করতেছে। ওদেরকে পুলিশ যেভাবে মারছে, যেভাবে মেয়েদের সাথে অত্যাচার করছে, যেভাবে ছেলেদেরকে মারছে, তো এগুলা তো আসলে করা যায় না। তো এটা আমরা মানে ওই দিক থেকে ঘুরতে ঘুরতে আমরাও গণভবনের কাছে চলে আসছি। আমরা গণভবনের মুখের দাঁড়াতেই দেখতেছি যে কেউ, এই ছেলেটা একটা শাড়ি পেয়েছে, খুব সুন্দর জামদানি টুকটুকে লাল। আমি আবার জিজ্ঞেস করলাম বিয়ে করেছো কি না। তারপরে অনেকে চেয়ার টেবিল এগুলা ভরে ভরে নিয়ে যাচ্ছে, যে যেভাবে পারছে নিয়ে গেছে। আমি একটা কথা বলি, আপনারা কেউ মন্তব্য করবেন না চুরি করেছে, ছোটোলোকি করেছো, বিশ্ব দেখেছে, হ্যান ত্যান, এই ধরনের কথা বলবেন না ভাই। কারণ এগুলা কোনো কেউ চুরি করে নেয় নেই। চুরি কাকে বলে? চুরি হচ্ছে গিয়ে যেটা, এই দেখেন কিভাবে গণভবনে মানুষ ঢুকতেছে, মানে মানুষ যে কিভাবে গেট দিয়ে যেভাবে ঢুকছে, আবার আপনার গেট দিয়েও ঢুকছে, আবার দেয়াল টপকেও, এত বড় বড় দেয়াল টপকেও ঢুকছে। তো যেটা বলতেছিলাম যে গণভবন থেকে যেভাবে পারছে জিনিস নিয়ে গেছে। তো এটা চুরি না, চুরি বলে যেটা গোপনে করে, এটা হচ্ছে চুরি। এটা মানুষ শখবশত, জিদবশত, ক্ষোভবশত এই গাছগুলো মানুষ করেছে। লোভবশত তেমন একটা মানুষ করে নাই। লোভবশত করেছে কোনগুলা? কিছু আছে যে জানালার গ্রিল ভেঙে নিয়ে আসছে, ওগুলা হচ্ছে ওই নেশা টেশা করে ওরা হয়তো বা। কিন্তু অন্য যারা করেছে দেখেন এসি, ফ্যান, আমি ভিতরে গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি ভয়ে আর ওইদিকে যাই নাই, একটু ভিডিও করে চলে গেছি, কারণ আমার পক্ষে ঢোকা মোটেও সম্ভব না, কারণ এত জনসমুদ্রের মধ্যে দিয়ে আসলে আমি ঢুকতে পারবো না। তবে খুব ইচ্ছা ছিল গণভবনটা একটু দেখার, এই সুযোগে আর কি, কারণ গণভবন তো উন্মুক্ত না কারোর জন্য, সেটা তো আর দেখা যায় না, দেখতে পারবো না, যে কারণে আমি আর ঢুকতে পারি নাই। তো আমি এখান থেকেই বিদায় নিলাম, আমরা চলে আসলাম এদিকটা। একটু আসতেই বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই ভাস্কর্যটা আছে সেটা ভাঙার চেষ্টা চলছে। কিছু জিনিস দেখতে খারাপ লাগলেও সময় উপযোগী যদি চিন্তা করেন তখন কিন্তু মনে হয় যে না, ঠিকই করছে। আমাদের বাচ্চাদের বই থেকে এমনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে করা হয়েছে যেন বঙ্গবন্ধু একমাত্র ছিল, কিন্তু আরও মাওলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ, আরও অনেকের নাম কিন্তু আমরা জানিই না, আমাদের বাচ্চারা জানেই না। এতভাবে বিকৃত করা হয়েছে ইতিহাসকে। তারপরে আপনার কি শপথ বাক্য, আমার ছোট ছেলে 2 বছর যাবৎ শপথ বাক্য উচ্চারণ করে না, আমাকে এসে বলে আম্মু শপথ বাক্যটা তুমি পড়ে দেখো, এটা আমি পড়বো না। সবাই যখন বলে তখন আমি মুখ বন্ধ রাখি। তো এটা হচ্ছে বিবেক।
এটা হচ্ছে বিবেক। আপনি যেই দলই করেন না কেন, আপনি সততার সাথে থাকেন। আপনি যখন দেখবেন আপনার দল কোনো ভুল কাজ করতেছে, আপনি সেখান থেকে সরে যান। কারণ জনগণের কিন্তু একটা পাওয়ার আছে। আমি সবসময় বলি জনগণের একটা পাওয়ার আছে। তো আমরা ঘোরাঘুরি শেষ। আমরা এখন বলতেছি যে সন্ধ্যা হওয়ার আগেই বাসায় চলে যাই। কারণ সব মানুষ যখন আসা শুরু করবে তখন আর জ্যাম শুরু হয়ে গেছে। এখন তো সবাই গণভবনের দিকে। আমি আবার রিটার্ন করলাম। তো মানুষের হাতে এখনও গণভবনের জিনিস একেকজনে একেকটা নিয়ে আসছে। যে কেউ প্রথম দিকে ঢুকছে তারা বিভিন্ন জিনিস নিয়ে আসছে। একেকজনের হাতে একেকটা জিনিস রয়েছে। আমরা এখন দেখবো একজন যে এখন কাঁঠাল নিয়ে যাচ্ছে, গণভবনের কাঁঠাল। তো এটা কি একটা কাঁঠাল ১০০ টাকা দিয়ে মানুষ কিনে খেতে পারে না? পারে। এটা হচ্ছে জিদ, এটা হচ্ছে ক্ষোভ। এটা আমরা মুক্তি পেয়েছি, আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে। আমাদের এই এই প্রজন্ম আমাদেরকে মুক্তি দিয়েছে বন্দি দশা থেকে। তো এই প্রজন্মের জন্য রইল দোয়া, ভালোবাসা। তোমরা ভালো থাকো বাবা। আস্তে আস্তেই দেখলাম তালতলার সামনে শুরু হয়ে গেছে গিয়া আবার অশান্তি। পুলিশের সাথে পুলিশ আর গোলাগুলি করতেছে। তো আমরা মানে ৪ ঘন্টাও আমরা আনন্দটা ঠিক মতো উপভোগ করতে পারিনি। এটা হলো সবচেয়ে বড় কথা। আমাদের উপভোগটা ৪ ঘন্টাও ছিল না। বাসায় এসে দেখি যে টিভি চ্যানেল খুলে সকল থানার মধ্যে করবে না কেন, পুলিশকে এমনভাবে মানুষকে অত্যাচার করেছে পুলিশ। মানুষের ক্ষোভ তো থাকবেই, বলেন, বাচ্চাদের ক্ষোভ তো থাকবেই। তবে এগুলো বাচ্চারা করে নাই, এগুলো হয়তো সম্ভবত এলাকার ভিতরের যে যাদেরকে সারা ১৫-১৬ বছর যাবৎ কোণঠাসা করেছে, বিনা কারণে কেস দিয়েছে, অত্যাচার করেছে, থানায় এনে ঢুকিয়ে রেখেছে, এগুলো তারা করেছে। কারণ স্টুডেন্টরা তখন সবাই শাহবাগে ছিল। তো এই জেনারেশনের জন্য দোয়া রইল, সবাই দোয়া করবেন।